নমস্কার, আবারও ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমরা চলে এসেছি সারদা মায়ের বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মা সারদার বাড়িতে, যেটা রয়েছে বাগবাজারে। অ্যাড্রেস হলো 1 উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। এখন বলি মন্দিরে আসবেন কিভাবে। বাসে করে আসলে আপনাদের নামতে হবে বাগবাজারে। বাগবাজার স্টপে নেমে আসলে টাইম লাগবে 5 থেকে 6 মিনিট হেঁটে। অটো করে আসা যায়। অটোকে বললেই হবে মায়ের বাড়ি যাব, ল্যান্ডমার্ক 240 নম্বর বাস স্ট্যান্ড। এখানে আসলেই মায়ের বাড়ির বিশাল গেট বা তোরণ চোখে পড়বে। এখান থেকে কয়েক পা হেঁটে গেলেই মায়ের মন্দিরে চলে আসবেন। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এসেও অটো নিতে পারেন, বা হেঁটে লাগবে 10 থেকে 15 মিনিট। আরও কী কী উপায়ে মায়ের বাড়ি আসা যায় আস্তে আস্তে বলবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। মা সারদার এই বাণীগুলো আজও অত্যন্ত প্রাসঙ্গিক ও আমাদের কঠিন সময়ে ধৈর্য ধারণের সাহস যোগায়। আত্মানো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, এর মানে হলো নিজের মুক্তি ও বিশ্ব কল্যাণ। এই হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল মন্ত্র। স্বামী বিবেকানন্দ এই ধর্মের ব্যাখ্যা করেছিলেন। 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার, ইংরেজি 22 ডিসেম্বর 1853, কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামা সুন্দরী দেবীর কোলে আমাদের চরম ও পরম বিস্ময় মা সারদা দেবীর হলো শুভ আবির্ভাব। আমরা এই মায়ের বাড়ির চৌকাঠ পেরিয়ে অন্দরে প্রবেশ করতেই একটা শান্ত, স্নিগ্ধ পবিত্রতা উপলব্ধি করলাম। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। এইখানে একদিকে এন্ট্রান্স এবং তার বিপরীত দিক দিয়ে এক্সিটের সিঁড়ি নেমে গেছে। আমরা তিনজনেই আস্তে আস্তে ওপরে উঠতে লাগলাম। একটা অদ্ভুত ভালো লাগা আমাদেরকে ঘিরে রইল। বাড়ির ভেতরে শান্ত শীতল পরিবেশ আমাদের মন প্রাণ জুড়িয়ে দিয়েছিল। নিচের ফুল বিক্রেতার কাছ থেকে ফুল নিয়ে এসে আপনারা এখানে মাকে শ্রদ্ধা জানাতে পারেন। অনেকেই তা করে। এইভাবেই সারিবদ্ধভাবে আমরা মায়ের ঘরের দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। স্বামী বিবেকানন্দ 1902 সালে দেহ রাখলেন। তখন উত্তর কলকাতায় বিভিন্ন ভাড়া বাড়িতে মা সারদাকে থাকতে হয়েছে। সেই সময় স্বামী শারদানন্দ ছিলেন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক। তিনি এই বাড়িটি তৈরি করেন যাতে পাকাপাকিভাবে মা এখানে থাকতে পারেন। 1909 থেকে 1920 সাল পর্যন্ত এই 11 বছর মা ছিলেন এখানে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বই লেখার যে টাকা পাওয়া গিয়েছিল, সেই টাকা দিয়ে মায়ের বাড়ি হয়। রামকৃষ্ণের পার্ষদরা আসেন মায়ের সঙ্গে দেখা করতে। বাইরে থেকে লোক আসতেন মাকে দেখতে, যেমন বিখ্যাত চিত্র পরিচালক সৌরভ মোদি
তিনি মায়ের শিষ্য ছিলেন। সিস্টার নিবেদিতা এসেছিলেন বহুবার, জোসেফাইন ম্যাকলাউডও আসেন, বিখ্যাত অভিনেত্রী তারা সুন্দরী দেবী আসেন, নন্দলাল বসুও বহুবার আসেন, অরবিন্দ ঘোষও সস্ত্রীক এসেছিলেন মায়ের কাছে। কলকাতার ইতিহাসের সঙ্গে এই বাড়ি ওতপ্রোতভাবে যুক্ত। বহু বিপ্লবীরাও এসেছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। এখন যেটি মায়ের বাড়ি বলা হচ্ছে, সেই বাড়িটি কেদার দাস মহাশয়ের ছিল। তিনি এই জমিটি দান করেন। তার একটি শর্ত ছিল, শর্তটি হলো এই জায়গাতে নিত্য রামকৃষ্ণদেবের পুজো হতে হবে। শরৎ মহারাজ এক কথায় রাজি হলেন, যেহেতু মা থাকবেন এবং সেখানেই ঠাকুরের নিত্য পুজো হবে। কিছুদিন কাজ চলার পর টাকা শেষ হয়ে যায়। মহারাজকে তখন ঋণ নিতে হয়। প্রথম দিকে মা আসতে চাইছিলেন না। কিছুদিন পর মা নিজেই খবর পাঠালেন যে তিনি আসবেন। তারপর শরৎ মহারাজ গেলেন এবং মাকে নিয়ে আসলেন। 1909 সালের 23শে মে মা আসেন বাগবাজারের এই বাড়িতে। কিন্তু মায়ের আসার দিনটি পালন করা হয় না, পালন করা হয় মায়ের পদার্পণ তিথি। এইভাবে খুব সুন্দরভাবে মায়ের চরণামৃত ঢাকা দেওয়া থাকে। যে ভক্তের ইচ্ছে হয় তিনি এই চরণামৃত গ্রহণ করতে পারেন। গ্রহণ করার পর এইভাবে ঢেকে রাখা হয়। এইটা হলো যোগানন্দ হল। হলের আলো নেভানো ছিল, ঠাকুর ও মায়ের ছবি সামনে ছিল। আমরা প্রণাম করে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। বন্ধুরা, মায়ের দর্শনের সময়টা একটু নোট করে নেবেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে বেলা 11টা, তারপর আবার বিকেল 4টে থেকে রাত 8টা। এরপরে অক্টোবর থেকে মার্চ মাস সকাল 6টা থেকে বেলা 11টা এবং বিকেলবেলা আধ ঘন্টা আগে মানে 3:30 থেকে রাত 8টা অবধি মায়ের দর্শন পাওয়া যায়। মায়ের বাড়ি থেকে বেরিয়ে আশেপাশের দোকানে কি পাওয়া যায় আমরা দেখতে লাগলাম। এখানে দর্শনীয় স্থান আছে, গিরিশ ঘোষের বাড়ি আছে, নিবেদিতার বাড়ি আছে, বলরাম মন্দির আছে। আচ্ছা, ওই বলরাম মন্দির থেকে বেরিয়ে সোজা যাবেন, গিয়ে শামপুকুর বাটি পাবেন। আচ্ছা, ব্যাস এইখানে এইটুকুই এখানে আছে। একটু দূর হবে। নিবেদিতার বাড়ি, বলরাম মন্দির, গিরিশ ঘোষের বাড়ি, এগুলো কাছাকাছি। আর গৌরীয় মঠ আছে এখানে। গৌরীয় মঠ মানে 1 কিলোমিটার নাকি? না না, কাছেই, 500 মিটারের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, 500 আর মিটার। আমাদের এখানে পাশে তো মায়ের ঘাট। মায়ের ঘাট আছে। মায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা এই নিবেদিতা উদ্যানের পাশ দিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম। কিছুটা এগিয়েই রাস্তার ওপরেই পড়ল জগন্নাথ মন্দির। খুব সুন্দর এবং কাঁচ দিয়ে ঘেরা, যাতে সহজেই দর্শন করা যায়। ওই যে দূরে বাড়িটি দেখা যাচ্ছে, ওটাই গিরিশ ভবন। আমরা ওখানেই যাচ্ছি, রাস্তার একেবারে মধ্যিখানে। এই যে গিরিশ ভবনে আমরা চলে এসেছি। উত্তর কলকাতার বিখ্যাত গিরিশ ভবনের সামনে দাঁড়িয়ে আছি। তা আমরা ঢোকা মাত্রই একজন যিনি কেয়ারটেকার টাইপের ছিলেন, উনি বললেন যে এখানে দেখার মতো কিছু নেই, ভেতরে প্রবেশ করাও যাবে না। তা আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল। ভেবেছিলাম যে মিউজিয়াম বা ওই টাইপের কিছু থাকবে, জিনিসপত্র রাখা থাকবে, বা উনি যেখানে নিত্যদিনের যে ব্যবহার করতেন যে জিনিসগুলো, তাই তো। এবারে সেসব কিছুই নেই এবং ভেতরে এন্ট্রি কিন্তু দেওয়া হচ্ছে না। তা আমরা আশপাশটা ঘুরে দেখছি, আর মেনটেনেন্সও খুব একটা আছে বলে মনে হচ্ছে না, এবং চারপাশে বেশ ভালোই ধুলো টুলো পড়ে আছে। বাগানেরও সেরকম কোনো মেনটেনেন্স নেই, অপরিচ্ছন্ন অবস্থা। সেই সবই ঘুরে দেখছি। আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন যে ওনার বিখ্যাত স্ট্যাচু, আর লেখা আছে আধুনিক বাংলা নাটকের অগ্রপথিক নট ও নাট্যকার মহাকবি গিরিশচন্দ্র ঘোষ। উনি জন্মেছিলেন 28শে ফেব্রুয়ারি 1844 এবং মারা যান 9 ফেব্রুয়ারি 1912।
গিরিশ ভবন থেকে একটু এগোলেই পড়বে সিস্টার নিবেদিতার বাড়ি। উনি জন্মগ্রহণ করেন 1867 সালে এবং ভারতবর্ষে আসেন 1898 সালে। 1898 সালে সিস্টার নিবেদিতা এই বাড়িটি ভাড়া নেন। তার আমলে মা শারদা অনেকবারই এই বাড়িতে এসেছিলেন। বন্ধ থাকার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি পার করেই মিনিটখানেক হেঁটে গেলেই দেখতে পাওয়া যায় বলরাম বসুর বাড়ি, যা বলরাম মন্দির নামেও পরিচিত। ঠাকুর রামকৃষ্ণদেব কলকাতায় ভক্তদের সাথে দেখা করতে এলে এই বাড়িতে রাত্রিবাস করতেন। এই বাড়িতেই 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন তৈরির পরিকল্পনা করেন। এই বলরাম মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 11:30 অবধি এবং বিকেল 3:30 থেকে রাত 8টা অবধি। ঠাকুর রামকৃষ্ণদেব কলকাতায় ভক্তদের সাথে দেখা করতে এলে এই বাড়িতেই রাত্রিবাস করতেন। এখন যেটা ঠাকুরঘর, সেখানেই রামকৃষ্ণদেব ভক্তদের সাথে দেখা করতেন। মা শারদা ছাড়াও স্বামীজি ও অনেক ভক্ত এখানে রাত্রিবাস করেছেন। (1884 সালের 4 জুলাই রথের দিন ঠাকুর রামকৃষ্ণদেব এখানেই নিজে হাতে রথ টেনেছিলেন। এই সেই রথ। একটি বড় হল ঘরে মিউজিয়াম মতো করা আছে, সেখানে ছবিতে বিভিন্ন মুহূর্ত ধরা আছে। বলরাম মন্দির দেখতে দেখতে আমাদের বেলা 11:30 হয়ে গেছিল। তাই আমরা ভোগের কুপন, যেটা এক্ষুনি আপনাদের দেখালাম, সেটা নিয়ে আবার মায়ের মন্দিরে ফিরে এলাম ভোগ প্রসাদ গ্রহণের জন্যে। কি বিরাট লাইন পড়েছে দেখুন। এই ভোগের কুপন প্রতিদিন দেওয়া হয় মায়ের বাড়িতে সকাল 9:30 থেকে 10:30 অবধি এবং ভোগ প্রসাদের জন্য লাইন পড়ে সকাল 11:30 থেকে। প্রতিদিন এখানে 250 জন ভক্ত ভোগ প্রসাদ পান। উৎসবের দিনে তা 500ও ছাড়িয়ে যায়। আর আপনারা যদি ভাবেন এ আবার কে, তাহলে বলি আমি এই গল্পের সূত্রধর অমিত। সুন্দর বসার ব্যবস্থা, নারী পুরুষ আলাদা আলাদা। প্রথমেই দেওয়া হয় মহাপ্রসাদ, তারপরে সেই দিন ছিল খিচুড়ি, এরপরে একে একে আসতে লাগলো পাঁচমিশালি তরকারি, পেঁপের চাটনি, তারপরে পায়েস। আর মায়ের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তাই স্বামী বিবেকানন্দের জ্যান্ত দুর্গা মা শারদাকে যদি ভক্তি শ্রদ্ধা করে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বারংবার করে কিন্তু খিচুড়ি নেওয়ার জন্যে সাদা হয়, একবার দিয়েই যে চলে গেল সেরকম কিন্তু নয়। এই বাড়িটিতেই ভোগ প্রসাদ গ্রহণ করা হয়, যা মা শারদা ধাম নামেও পরিচিত। চারপাশ খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এবং একপাশে হাত ধোয়ার বেসিন আছে সারিবদ্ধভাবে। ঠিক আছে তো, এবারে আসি আর কি উপায়ে মায়ের বাড়ি আসতে পারেন। ট্রেনে করে এলে বাগবাজার স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে মায়ের বাড়ি লাগবে 5 থেকে 6 মিনিট হাঁটা পথে। জলপথে এলে আসবেন বাগবাজার ঘাটে, 5 থেকে 6 মিনিট হাঁটলেই মায়ের বাড়ি পৌঁছে যাবেন। মেট্রো করে যদি আসেন তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন শ্যামবাজার মেট্রো। মায়ের বাড়ি এই দিকে, আমরা এই দিক দিয়ে এলাম, আর ঠিক উল্টো দিকে এই যে তীর চিহ্ন দেখাচ্ছে, এই দিকে সোজা চলে গেলে কিন্তু মায়ের ঘাট
পড়বে। আর এই বাঁ দিকেই শ্রী শ্রী শীতলা মাতার বড় মন্দির। এটা কিন্তু বাড়ির মধ্যেই মন্দির, আলাদা কোনো মন্দির নয়। বড় শিবলিঙ্গ আছে, খুব সুন্দর বড় প্রতিমা। আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে নর্থ কলকাতার একটি গলির অখ্যাত একটি রক। এই রক ব্যাপারটা এখন কিন্তু আর খুব একটা দেখা যায় না। নর্থ কলকাতার গলি আনাচে কানাচে দেখা যায়, কিন্তু কলকাতার শহরের থেকে রক কালচারটা একদমই উঠে গেছে। রকে বসে অনেক আড্ডা, অনেক গল্প, অনেক জেনারেশন পর্যন্ত, আমাদের আগের জেনারেশন, তার আগের আমাদের বাবা কাকা দাদু অবধিও চলে এসছে, কিন্তু আমাদের জেনারেশনের পর থেকে আর এই রক কালচারটা ব্যাপারটা কিন্তু একেবারে উঠে গেছে। এখন তো পুরোটাই মিডিয়া ওরিয়েন্টেড, কিন্তু রক হচ্ছে সেই জায়গা। প্রথম আড্ডা যেখানে শুরু হয়েছিল একটা কাপে চা আর সঙ্গে শুকনো মুড়ি, একটা কাঁচা লঙ্কা দিয়ে আরামসে কিন্তু বিকেলবেলাটা আগেকার দিনে কেটে যেত। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগবাজারের বিখ্যাত মায়ের ঘাটে। এখানে এটাকেই বলা হয় শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। এই দিক দিয়ে গেলে পড়বে মায়ের বাড়ি। এই ঘাটেই মা 1909 সাল থেকে 1920 সাল অবধি স্নান এবং জপ তপ করেছেন। এবার আমরা ঘাটের দিকে যাই, চলুন। এই তোরণটি করা আছে মায়ের ঘাটের জন্যে, এখান দিয়েই প্রবেশ করতে হয়। তোরণ পেরিয়ে এই রেল লাইনও পেরোতে হবে, তারপরেই ঘাট শুরু হবে। পুজো যজ্ঞের জন্য এরম বাঁদিকে একটি আলাদা ঘর করা আছে। আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগোতে লাগলাম। ঘাটের ওপরেই এক স্থানে মায়ের এরম সুন্দর মন্দির করা আছে। অনেকেই চান করে এখানে মাকে ফুল নিবেদন করেন, পুজো করেন। মা সারদা এখানেই দীর্ঘ 11 বছর প্রতিদিন স্নান করেছেন, জপ তপ করেছেন। অদ্ভুত শান্ত সুন্দর পরিবেশ এই ঘাটের। এখানে কিছুক্ষণ বসলেই মনটা অন্যরকম হয়ে যায়। আমরা ফিরেছিলাম শ্যামবাজার মেট্রো দিয়ে টালিগঞ্জ হয়ে। টালিগঞ্জ মেট্রোর যে সুন্দরভাবে সাজিয়েছে তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। অদ্ভুত সুন্দর লাগছে টালিগঞ্জ মেট্রো স্টেশন এরিয়া।